সিপিইউ এর মধ্যে টাস্কগুলি মানে আপনারা তো জানেন যে প্রত্যেকটা কাজকে সলভ করার জন্য সিপিইউ বলতে যে রিসোর্সটা আমাদের সিস্টেমে থাকে সেই রিসোর্সটাকে ইউজ করতেই হয়। মেমোরি এরকম আরেকটা হচ্ছে আপনার অপশন যে আপনাকে প্রত্যেকটা প্রসেসকে এক্সিকিউট করার জন্য মেমোরি এবং ডিস্ক এবং সিপিইউ এই তিনটা জিনিসকে আপনাকে টাচ করে যেতেই হয়। তো প্রসেস কাকে আমরা বলছিলাম খেয়াল আছে আপনাদের? প্রসেসটা কি? হ্যাঁ, এ টাস্ক while running that is a process। মানে কোনো একটা কাজ যখন রানিং স্টেটে থাকে তখন সেটা প্রসেস। প্রত্যেকটা প্রসেসের একটা করে আইডি বসে যায় অটোমেটিক। যখন ওই প্রসেসটাকে আপনি আইডেন্টিফাই করতে চান যে স্পেসিফিক কোন প্রসেসটাকে নিয়ে আমি কাজ করব, তখন ওই প্রসেসের আইডিটা নিয়ে কাজ করতে হয়। একই নামে প্রসেস একাধিক থাকতে পারে, যেমনটা আপনাদেরকে টাস্ক ম্যানেজার থেকে দেখিয়েছিলাম যে ফর এক্সাম্পল আপনারা একটা ব্রাউজার ওপেন করেছেন, ব্রাউজারের মধ্যে মাল্টিপল ট্যাবস আছে এবং ব্রাউজারে কিছু এক্সটেনশনসও রানিং অবস্থায় থাকে যখন আমরা ব্রাউজারটাকে চালু করি। তো এই প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ডে একটা প্রসেস হিসাবে কাজ করে এবং প্রত্যেকটা প্রসেসের আইডিটাকে পিআইডি বলা হয়। তো যাই হোক, সেটা পুরোনো কথা। আজকে টপিক হচ্ছে সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম মানে হচ্ছে এখানে যে শিডিউলিং এর টেকনিক্সগুলি আছে সেই টেকনিক্সগুলি কিভাবে কাজ করে, অ্যালগরিদমসগুলি কিভাবে কাজ করে, খুব সহজ কিছু টেকনিক্স, এইগুলিকে নিয়ে জাস্ট ডিসকাশন। বাট তার আগে ওভারভিউ যে ডিসকাশনটা আছে দ্যাট ইজ এই যে ক্লাস নোটটা আপনাদের সাথে অলরেডি ইয়ারকিতে শেয়ার করা আছে। তো দেখেন যে ফার্স্টে আমরা বলছি যে হোয়াট ইজ সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউলিং বলতে বলছি আমরা সিপিইউ শিডিউলিং ইজ এ ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম ফাংশন, মানে অপারেটিং সিস্টেমের ফাংশনসগুলির মধ্যে একটা ফান্ডামেন্টাল থিংস এটা সিপিইউ শিডিউলিং, যেটা কি করছে দ্যাট ম্যানেজেস হাউ দ্য সিপিইউ ইজ অ্যালোকেটেড টু প্রসেসেস। সিপিইউটা প্রসেসগুলির সাথে কিভাবে অ্যালোকেটেড হবে, মানে কোন প্রসেসকে কতটুকু প্রায়োরিটি দেওয়া হবে, কোন প্রসেসকে কতটুকু টাইম দেওয়া হবে, সেই বিষয়গুলিকে হচ্ছে এই সিপিইউ শিডিউলিং এর মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। and its purpose is to ensure optimal system performance and responsive especially in multitasking environment। আমরা তো মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট করি, যেহেতু সিঙ্গেল টাস্ক হলে আমাদেরকে এই বিষয়টা নিয়ে এত চিন্তা করা দরকার হয় না, কারণ আমরা একটা টাস্ক যখন করছি ওই টাস্কটার ব্যাকগ্রাউন্ডের প্রসেসটাই চলছে, বাকি প্রসেসগুলি পজ অবস্থায় থাকে অথবা সাসপেন্ড অবস্থায় থাকে। কিন্তু মাল্টিটাস্কিং এনভায়রনমেন্টে কি করছেন, আপনি একটা প্রসেস নিয়ে কাজ করতে করতে আপনি সাডেন আরেকটা প্রসেসে চলে যেতে পারেন, একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে চলে যেতে পারেন, একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে কাজ করতে পারেন, তাই না? তা সেইটার জন্য এই শিডিউলিংগুলি, যে কাকে প্রায়োরিটি দিব এবং কতটুকু প্রায়োরিটি দিব এবং কাকে কতটুকু টাইম দিব। প্রায়োরিটি মানে হচ্ছে ওর কাজটা আগে করব, আর টাইম হচ্ছে যে আপনার সময় লাগবে সাপোজ 100 ইউনিট টাইম বা 100 সেকেন্ড টাইম। এখন আপনাকে আমি কন্টিনিউয়াস 100 সেকেন্ড টাইম দিব, আপনাকে অবশ্যই, আপনি যেহেতু 100 সেকেন্ড টাইম আমার কাছে রিকোয়ার করেছেন, অবশ্যই আপনাকে 100 সেকেন্ড টাইমই দেওয়া হবে। কিন্তু সেই 100 সেকেন্ড টাইমটা একবারে দেওয়া হবে নাকি আপনাকে ধাপে ধাপে দেওয়া হবে, সেইগুলি ওই ডিফারেন্ট আমরা 5টা শিডিউলিং অ্যালগরিদম সম্পর্কে জানবো, যদিও আরও কিছু আছে লেস ইম্পর্টেন্ট, বাট 5টা মেইন শিডিউলিং অ্যালগরিদম সম্পর্কে জানবো। যেই অ্যালগরিদম অ্যাপ্লাইড অবস্থায় আছে সেই অ্যালগরিদমের রুলস অনুযায়ী ওই প্রসেস টাইম অ্যালোকেশন পাবে। আচ্ছা, তাহলে আমরা এর অবজেক্টিভসগুলি যদি জানি, অবজেক্টিভস মানে এটা আমাদেরকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে। তো দেখেন যে অবজেক্টিভসের মধ্যে ফার্স্টে আমরা বলছি, দেখেন খুব ছোট ছোট করে পয়েন্টগুলি দেওয়া হয়েছে যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, খুব লেন্থি করা হয়নি। আমাদের যে রেফারেন্স ওয়েবসাইটটা আছে, রেফারেন্স ওয়েবসাইটে গেলে আরেকটু ডিটেলসে পাওয়া যাবে, বাট আরেকটু ডিটেলসে পড়ার সুবিধাও আছে, আর ডিটেলসে পড়লে আপনারা বিষয়গুলি আর একটু ভালো করে জানতে পারবেন। তো ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে দেখেন যে তো ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ এর ইউটিলাইজটাকে ম্যাক্সিমাম, মানে আপনার যে সিপিইউ আছে, সিপিইউ ইজ ইওর পাওয়ার, ইওর মেশিনস পাওয়ার। সো এই পাওয়ারটার প্রপার ইউটিলাইজেশনটা কিভাবে হবে সেইটা এই শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে, মানে আপনি যেই টাইপের আপনার কাজের ধরন, আপনার কাজের ধরনের উপরে ডিপেন্ড করে আপনি অ্যালগরিদম সিলেক্ট করবেন। তাহলে সব অ্যালগরিদমে কিন্তু আপনারা একটু পরে দেখতে পাবেন, আমরা ছোট ছোট এক্সাম্পল দিয়ে প্রত্যেকটাই দেখব। তো এই প্রত্যেকটার যেহেতু ধরন আলাদা বা কাজের টাইপটা আলাদা, সো আপনার কাজের টাইপের উপরে ডিপেন্ড করে আপনি
সিলেক্ট করবেন। তাহলে ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন, আপনার সিপিইউটাকে ম্যাক্সিমাইজ ইউটিলাইজ করবে দ্য সিপিইউ অ্যাজ বিজি অ্যাজ পসিবল। সিপিইউটাকে যতদূর সম্ভব বিজি রাখবে, সিপিইউটাকে সাধারণভাবে আইডল থাকতে দিবে না when you are doing some task। আপনার প্রসেস রিকোয়েস্ট আছে, এই যে প্রসেসগুলিকে সলভ করতে হবে সেই রিকোয়েস্ট আছে, অথচ সিপিইউ আইডল থাকছে, তো সেই রকম আমরা করব না। তো সিপিইউ কখন আইডল থাকে? আপনি বলতে পারেন যে প্রসেস তো ব্যাকগ্রাউন্ডে চলতেই আছে। ফর এক্সাম্পল, আপনার সিপিইউ এর টোটাল পাওয়ার মনে করেন যে 100% পাওয়ারে আপনার সিপিইউ আপনি অলওয়েজ বিজি রাখতে চান। এই 100% পাওয়ারটা কিভাবে বুঝবেন? আপনি যে নিচে যে টাস্ক ম্যানেজারে ক্লিক করলে উপরে যে ট্যাবগুলি আসে ওর মধ্যে সিপিইউ দেখবেন যে কত পার্সেন্ট সিপিইউ ইউজ হচ্ছে, কত পার্সেন্ট মেমোরি, কত পার্সেন্ট ডিস্ক এবং কত পার্সেন্ট নেটওয়ার্ক ইউজ হচ্ছে। প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে আসে এবং প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে কোন কোন প্রসেস রানিং আছে, ডিস্ক ম্যানেজমেন্টে বলেন, মেমোরি ম্যানেজমেন্টে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কোন ফাইলটা কতটুকু এনগেজ রেখেছে সেইগুলি একদম ভ্যালু সহ চলে আসে এবং এট দ্য এন্ড টোটাল পার্সেন্টেজ আসে। এখন মনে করেন যে আপনার সিপিইউকে আপনি 100% ইউটিলাইজেশন করা দরকার, বাট আপনি দিয়েছেন যে এমন একটা শিডিউলিং অ্যালগরিদম যে আমরা সেই প্রসেসটা কি করছে, ওয়ান বাই ওয়ান টাস্কে সলভ করছে। এখন আমার কাছে কারেন্টলি যে জবটা আছে সেই জবটা মনে করেন যে আমার ফর এক্সাম্পল 10% সিপিইউ কে কাজে লাগাচ্ছে। তাহলে এই 10% সিপিইউ কে কাজে লাগানোর সময় বাকি 90% তো আইডল থেকে যাচ্ছে। তাহলে ওই আইডল টাইমে আমি কি করতে পারি, আরো যে প্রসেসগুলি আছে আমার কিউতে সেই প্রসেসগুলিকে আমি কাজে লাগাতে পারি, সেই প্রসেসগুলিকে এইটাকে অ্যালোকেশন করতে পারি। তো এই অ্যালগরিদমগুলি ওয়ান বাই ওয়ান দেখলে আপনারা এগুলি বুঝতে পারবেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাম থ্রুপুট। থ্রুপুট বিষয়টা কি? থ্রুপুট বিষয়টা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কতটুকু প্রসেস সলভ হচ্ছে বা কতগুলি প্রসেস সলভ হচ্ছে পার সেকেন্ড বা পার ইউনিট অফ টাইম। পার ইউনিট অফ অ্যাকচুয়ালি সংজ্ঞা হিসাবে যখন বলবেন পার ইউনিট অফ টাইম ইউজ করবেন, বাট এটা অ্যাকচুয়ালি হিসাব হয় পার সেকেন্ডে। প্রতি সেকেন্ডে কতগুলি প্রসেসকে সলভ করছে, দ্যাট ইজ কল্ড দ্য থ্রুপুট। এখন আপনাকে ম্যাক্সিমাইজ করবে থ্রুপুট, ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রসেস কমপ্লিটেড ইন দ্য গিভেন টাইম ফ্রেম। এটা টাইম ফ্রেমের মধ্যে ম্যাক্সিমাম কতগুলি প্রসেসকে সলভ করতে পারে। থার্ড হচ্ছে মিনিমাইজ টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা কাকে বলে? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার কতটুকু সময় লাগছে। কাজটা ঠিক এই মুহূর্তে শুরু হয়েছে, এইখান থেকে কাজটা শেষ হতে কত সময়। সবগুলি টাস্ক কিন্তু এট এ টাইম আসছে না। মনে করেন কোনো একটা কাজ অ্যারাইভ করতেছে, অ্যারাইভাল টাইমটা তো বুঝতেছে যে কাজটা কখন আসছে। অ্যারাইভাল টাইম কোনোটা 1 হতে পারে, কোনোটা সেকেন্ডে আর কি, কোনোটা 3 নম্বর সেকেন্ডে আসছে, কোনোটা 5 নম্বর সেকেন্ডে আসছে, কোনোটা 8 নম্বর সেকেন্ডে আসছে, আমার কাছে আসছে। এবার এইটার প্রসেস হতে সময় লাগছে, এটা প্রসেসিং টাইম। সংক্ষেপে লিখলাম, মনে করেন এটা প্রসেস হতে লাগে 5 সেকেন্ড, এটা প্রসেস হতে লাগবে 18 সেকেন্ড, এটা প্রসেস হতে লাগবে 2 সেকেন্ড, এটা প্রসেস হতে লাগবে মনে করেন যে ফর এক্সাম্পল 10 সেকেন্ড ফর এক্সাম্পল। তাহলে এই কাজটা যখন 5 সেকেন্ড সময় নিচ্ছে, এই 5 সেকেন্ড আমি এটা যদি ফর এক্সাম্পল ওই যে বললাম 10% সিপিইউ ইউটিলাইজেশন করে, তাহলে বাকি 90% এর জন্য আমি ওয়েট করব না যে এই 5 সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত। তাহলে এই থার্ড সেকেন্ডে এসে যখন দ্বিতীয় কাজটাকে সে ইনিশিয়ালাইজ করছে, দ্বিতীয় রিকোয়েস্টটা পাচ্ছে, তখন সে এইটার 5 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড পর্যন্ত সে পুরো সিপিইউ ইউটিলাইজ করবে যতটুকু পারে। তারপরে থার্ড সেকেন্ড থেকে সে এইটাকে এই 18 সেকেন্ড সময় দিবে। এবার টোটাল কত হলো? এইখানে যদি এইটা মনে করেন যে থার্ড সেকেন্ডে শুরু করে, এইটা তাহলে শেষ হচ্ছে কখন? এটা শুরু করছে থার্ড সেকেন্ডে, টাইম লাগছে 18 সেকেন্ড, তাহলে 21তম সেকেন্ডে যে কাজটা শেষ হচ্ছে, 21তম সেকেন্ড পর্যন্ত তো আমি ওয়েট করব না। 5 নম্বর সেকেন্ডে এসে আমি কি করছি, থার্ড পার্সেন্ট ইনিশিয়ালাইজ করছি, বাট এই সময় কিন্তু এটা শেষ হয়ে যায়, এটা 5 সেকেন্ড সময় লাগবে, আর এটা 5 নম্বর সেকেন্ডে স্টার্ট হয়েছে, তার মানে এটা 4 সেকেন্ড পরে 5ম সেকেন্ডে যে স্টার্ট হচ্ছে। সো সেই টাইমটাকেও এইভাবে ইনিশিয়ালাইজ হয়। সবকিছু চার্ট আকারে আছে, এটাকে চার্ট আকারে দেখলে আপনাদের জন্য আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট এখন তো হচ্ছে শুরুতে আছি, আমরা ডিটেইলসে আসবো। টার্ন অ্যারাউন্ড টাইমটা তাহলে বলছিলাম যে রিডিউস দ্য টোটাল টাইম এ প্রসেস স্পেন্ডস ইন দ্য সিস্টেম, মানে একটা প্রসেস টোটাল যে টাইমটা স্পেন্ড করে, দিস ইজ কল্ড দ্য টার্ন অ্যারাউন্ড টাইম। এই টার্ন অ্যারাউন্ড টাইমটাকে মিনিমাইজ করার জন্য আমরা এরকম মাল্টি প্রসেসিং করব।
মানে একটা প্রসেসকে শেষ করার পরে আমি দ্বিতীয় প্রসেস স্টার্ট করব এরকম না, যে এটা 5 সেকেন্ড ইউজ করব তারপরে কি 18 সেকেন্ড দিব, এরকম না করলে আমরা একসাথে করলে এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে টার্নঅ্যারাউন্ড টাইমটা। তারপরে মিনিমাইজ ওয়েটিং টাইম। এই যে আপনার একটা প্রসেস মনে করেন যে এই প্রসেসটা আমার মনে করেন যে 90% রিসোর্সকে নিয়ে নিচ্ছে, তো 90% রিসোর্সকে নিয়ে নেওয়া মানে এই স্টেজে এসে আমার 100% সিপিইউ ইউটিলাইজ হয়ে গেছে। যদি খালি থাকতো তাহলে তো আমি থার্ডটাকে নিতে পারতাম। সো এইখানে পঞ্চম সেকেন্ডে শেষ হবে, 5 সেকেন্ড পরে যে শেষ হবে, আর এই পঞ্চম সেকেন্ডে শুরু হতে চাচ্ছে কিন্তু আমি শুরু হতে দিইনি, একে তখন কি করতে হবে, ষষ্ঠ সেকেন্ডে যে শুরু করতে হবে, কারণ একে আমি স্লট খালি নাই, তাহলে পরের স্লটে একে নিতে হবে। তাহলে ওই যে টাইমটা গ্যাপ গেল আমার মাঝখানে 1 সেকেন্ড, ওই এক সেকেন্ড কি করছে, সে ওয়েটিং এ ছিল, এই প্রসেসটা ওয়েটিং এ ছিল। এই প্রসেসটা যখন শেষ হয়েছে ইনস্ট্যান্ট আফটার এই প্রসেসটা তখন শুরু হতে পারছে। তো এই যে মাঝখানে যে টাইমটা প্রসেসটা রিকোয়েস্ট পাওয়ার পরেও শুরু হতে পারছে না, অপেক্ষায় আছে, দিস ইজ কল্ড দ্য ওয়েটিং টাইম। আর রেসপন্স টাইম হচ্ছে আমাদের যে ডিক্রিজ দ্য টাইম ফ্রম দ্য প্রসেস অ্যারাইভেল টু দ্য সিপিইউ অ্যালোকেশন। ওই আপনার সিপিইউ যখন কাজটা পাচ্ছে, মানে এই যে ষষ্ঠ সেকেন্ডে এসে কাজটা পাচ্ছে, ওই সময় থেকে আপনার এই রেসপন্স টাইম শুরু হয়, এ কত সময় রেসপন্স করেছে। এখন মনে করেন যে 18 সেকেন্ড লাগবে, আমরা 18 সেকেন্ড একে একবারে না দিয়ে আমরা পরের যে ছোট কাজটা আছে একে আমরা একটু স্কোপ দিলে কিন্তু 2 সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে। মনে করেন এই কাজটা একটু জরুরি কাজ, জরুরি একটা প্রসেস, ইম্পর্টেন্ট একটা প্রসেস, বাট সে ওয়েটিং এ আছে। দিস ইজ কল্ড দ্য কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্ট মানে কি, মনে করেন যে রাস্তায় যখন গাড়ি চলে, বড় একটা ট্রাক করছে, সেই ট্রাকের পাশ দিয়ে কোনো গাড়ি বের হয়ে যেতে পারছে না, বড় ট্রাকগুলি কি হয়, সাধারণত স্লো হয়, তাহলে ওই বড় গাড়ির পিছনে যে ছোট গাড়িগুলি পড়লো, ছোট গাড়িগুলিও কিন্তু আগাতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বড় গাড়িটাকে একটু স্টপ করে কিছু ছোট গাড়িকে পাস করতে দেই, দিয়ে আবার বড় গাড়িটাকেও তো যেতে হবে, ওকেও তো আমরা করতে পারবো না, ডিনাই করতে পারবো না, যেতে পারবো না, তাহলে ওকেও রাস্তা দিতে হবে, প্লাস পেছনে ছোটগুলিকেও স্টপ। তাহলে আমি যদি এইটাকে 2 সেকেন্ড টাইম করে স্টপ রাখি, মনে করেন যে আমি সেই ক্ষেত্রে একে 2 সেকেন্ড, একে 2 সেকেন্ড, সবাইকে 2 সেকেন্ড করে টাইম দিলাম, দিয়ে এটাকে আবার রোটেট করে আসলাম। দিস ইজ কল্ড রাউন্ড রবিন। রাউন্ড রবিন মানে হচ্ছে আমি সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ টাইম দিব, তারপরে এভাবে রোটেট হয়ে যাবে। এই 2 সেকেন্ড নিল, তাহলে এর আরো 3 সেকেন্ড বাকি থাকলো, 3 সেকেন্ড আমি দিব ওকে, কিন্তু পরে দিব, কখন দিব, এই সবগুলি প্রসেসকে 2 সেকেন্ড করে দিয়ে আসার পরে আবার একে 2 সেকেন্ড দিব। তো এরকম হলে কি হচ্ছে, ছোট প্রসেসগুলি দ্রুত সলভ হয়ে যেতে পারছে, এবং যেগুলি লার্জার প্রসেস সেগুলিও অনগোয়িং আছে এবং সামনের দিকে আপনার হতে পারছে আর কি, আগাতে পারছে সবাই। ফেয়ারনেস এনশিওর অল প্রসেসেস গেট এ ফেয়ার চান্স অফ সিপিইউ অ্যালোকেশন। রেসপন্স টাইম, ওই যে বললাম একটা টাইমে একটা কতক্ষণ ধরে এটাকে দেখাচ্ছি, চার্টে সব কিছুই আছে আমাদের। আচ্ছা, see the screen. First is the arrival time. So আরো ক্লিয়ার ভাবে বুঝেন যে ফার্স্টে এটা হচ্ছে অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইমটা কি, দ্য টাইম হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রসেস। আমরা তো ওই পেজেই আছি যেখানে ছিলাম। অ্যারাইভাল টাইমটা হচ্ছে হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রসেস টু এন্টার টু দ্য রেডি কিউ অর দ্য টাইম when the process is ready to execute. প্রসেসটা আসছে এবং রেডি টু এক্সিকিউট, এইটাকে বলছে অ্যারাইভাল টাইম। তার মানে আমরা অ্যারাইভাল হয়েছে কোন পয়েন্টে, দ্যাট ইজ কল্ড দ্য অ্যারাইভাল টাইম। বার্স্ট টাইম কি, বার্স্ট টাইম হচ্ছে ওই কাজটা হতে শুরু থেকে শেষ পর্যন্ত কত সেকেন্ড লাগবে, যে প্রসেসিং লিখেছি, প্রসেসিং টাইম হচ্ছে বার্স্ট টাইম, মানে বার্স্ট টাইমটা হচ্ছে আমার ওই কাজটা হতে কত সময় লাগবে। Completion time, the total time required for the CPU to complete the process is known as completion time. Completion time can be represented by CT in short form, and completion will always be greater than 0. মানে একটা টাস্ক তো 0 সেকেন্ডে কমপ্লিট হতে পারে না, তাহলে তো একটা টাস্ক হলো না। সো কমপ্লিশন টাইমটা সবসময় 0 এর চেয়ে বড় হবে। টার্ন অ্যারাউন্ড টাইমটা যে বলছিলাম যে the time taken by the CPU since the process has been ready to execute or since the process is ready to queue. আমাদের নোটের মধ্যেও আছে, যে সেকেন্ড পেজে দেওয়া আছে, সেকেন্ড পেজে সবগুলি দেই নাই, এখানে ছোট ছোট করে লেখা আছে, আমি এখানে লিংকও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে জাভাটি পয়েন্টে লিংক দেওয়া আছে, আর এট দ্য এন্ড অফ দ্য নোটে আপনার ওই যে গিগস ফর গিগস এর এই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের
লিঙ্কটা দেওয়া আছে, এইগুলি থেকে একটু ভালো করে দেখবেন। মানে এখানে তো শর্ট ফর্মে জাস্ট ডিসকাশনের জন্য, বাট স্টাডি টাইমে এই যে দুইটা সাইটের যে কোনো একটা সাইট থেকে দেখলে আই হোপ যে কনসেপ্টগুলি ক্লিয়ার হবে। তো এরকম বেশ কয়েকটা হচ্ছে মেট্রিক আছে, মেট্রিক মানে পরিমাপক। তো টাইমগুলি তো পরিমাপ করা হয়, সেই পরিমাপক আছে যার মধ্যে যে কয়েকটা এখানে আমরা দিয়েছি। থ্রুপুট হচ্ছে নাম্বার অফ প্রসেস কমপ্লিটেড পার ইউনিট টাইম, যেটার ফর্মুলা হচ্ছে কি টোটাল প্রসেস কমপ্লিট হয়েছে বাই টোটাল টাইম। মনে করেন 10টা প্রসেস কমপ্লিট করেছি, 500 সেকেন্ড লাগছে, তাহলে আপনার থ্রুপুট কত হচ্ছে এই টোটাল প্রসেস কমপ্লিট বাই টোটাল টাইম, এটা ডিভাইড করলে আপনি থ্রুপুট পাবেন। সিপিইউ ইউটিলাইজেশনটাকে কিভাবে বের করবেন? পার্সেন্টেজ অফ টাইম দ্য সিপিইউ ইজ অ্যাক্টিভ বা ওয়ার্কিং, সেটাকে দিয়ে সেটা হচ্ছে আপনার সিপিইউ ইউটিলাইজেশন। বের করার নিয়ম হচ্ছে কতক্ষণ বিজি ছিল ডিভাইড বাই টোটাল টাইম ইনটু 100%, মানে এটাতে একটা ফ্র্যাকশন বের হবে, ওই ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজে নেওয়ার জন্য ইনটু 100%। কারণ আপনারা তো জানেন যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে ওটা পার্সেন্টেজে আসে। সো পার্সেন্টেজ বের করার জন্য আমরা এই 100 এ দিয়েছি, বাট অ্যাকচুয়ালি দ্য ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন ইজ বিজি টাইম বাই টোটাল টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম যেটা বলছিলাম যে কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিবেন। কখন কমপ্লিট হয়েছে? 23তম সেকেন্ডে কমপ্লিট হয়েছে, তখন অ্যারাইভ হয়েছে 5তম সেকেন্ডে অ্যারাইভ হয়েছে, তাহলে 23 থেকে 5 বাদ দিলে 18 সেকেন্ড হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। টোটালটা টার্ন করতে কত সময় লেগেছে। ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইম। বার্স্ট টাইমটা হচ্ছে আমরা বলছিলাম যে একটা প্রসেস কতক্ষণ রানিং ছিল, সেটা হচ্ছে বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে কমপ্লিশন মাইনাস অ্যারাইভাল, তাহলে এইটা দিয়ে চলে আসে আপনার এই বার্স্ট টাইমে। ব্যাপারটা একই রকম আসে। রেসপন্স টাইম হচ্ছে ফার্স্ট অ্যালোকেশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, কখন অ্যালোকেশন করা হয়েছে আর কখন অ্যারাইভ হয়েছে। এই আপনাদেরকে এইগুলিকে একটু খেয়াল রাখতে হবে। আপনারা তাহলে যেটা করবেন, টোটাল টাইমগুলি যেখানে লেখা আছে এই জিনিসগুলিকে নিজে একটু হাতে লিখলে এবং খেয়াল থাকবে যে যেমন লেখা আছে WT = TAT - BT। হ্যাঁ, কিছু ম্যাথ আছে। ওই যে টাইমগুলি সহজ, খালি আপনাকে মনে রাখতে হবে যে আপনি WT মানে কি ওয়েটিং টাইম, তাহলে ওয়েটিং টাইমটাকে কি করে বের করতে হয়, আপনাকে ভ্যালুসগুলি দেওয়া আছে। আপনার যদি খেয়াল না থাকে TAT - BT, WT = TAT মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস BT হচ্ছে বার্স্ট টাইম। তাহলে এই ফর্মুলাটুকু যদি খেয়াল না থাকে তাহলে তো আপনি WT ওয়েটিং টাইমটা বের করতে পারবেন না। আপনাকে টেবিল একটা দিয়েছি, টেবিলের মধ্যে সব ভ্যালু দেওয়া আছে, আপনাকে তো ওই ফর্মুলাটা লিখতে হবে আর ওই যে নাম্বার ভ্যালুটাকে যোগ বিয়োগ করে দিতে হবে, এই টাইপের ম্যাথ। বা পার্সেন্টেজ বের করা থাকলে পার্সেন্টেজ আকারে করতে হবে। এই যে এখানে যেমন দেওয়া আছে, ছোট ছোট করে টেবিল দেওয়া আছে। আচ্ছা, সিপিইউ ডিফারেন্ট টাইপস অফ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে দুই রকম সিপিইউ অ্যালগরিদম হয়, একটা হচ্ছে প্রিএমপ্টিভ আর একটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। প্রিএমপ্টিভ বা প্রিএমপ্টিভ থেকে প্রিএমপ্টিভ আসছে। সিপিইউ শিডিউলিং যে অ্যালগরিদমগুলি আপনারা জানবেন সামনে, এইগুলিকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করছি, প্রিএমপ্টিভ, নন প্রিএমপ্টিভ। প্রিএমপ্টিভের মধ্যে কোনগুলি আসে? দেখো, প্রিএমপ্টিভের মধ্যে প্রায়োরিটি শিডিউলিং আসছে, শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট, যেটা আমরা ডিটেইলসে দেখব। এখান থেকে সবগুলি ডিটেইলসে দেখব না, আপনাদের শুরুতেই বলছিলাম 4টা বা 5টা একটু ডিটেইলসে দেখব, সবগুলি দেখা দরকার হবে না। এছাড়াও আরো আছে, লেস ইম্পর্টেন্ট গুলিকে এখানে দেখা হয় না। আপনারা যদি গুগলে সার্চ করেন বা চ্যাটজিপিটিতে সার্চ করেন যে টোটাল সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের লিস্ট দেন আমাকে, যে কত রকম সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম হয়, আরো লম্বা একটা লিস্ট আসবে। বাট এতগুলি আমরা পড়বো না, যে আমরা বললাম 4টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমাদের নোটের মধ্যে 5টা আছে, এই 5টা পড়তে পারেন, অথবা অ্যাট লিস্ট প্রথম 4টাকে ভালো করে পড়লেই হবে। প্রায়োরিটি শিডিউলিং, শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট, মানে রিমেইনিং নামেই বুঝতে পারছেন যে রিমেইনিং যে জবগুলি আছে তার মধ্যে শর্টেস্টটাকে আগে করে দেব, ঠিক আছে। লংগেস্ট রিমেইনিং জব ফার্স্ট, রিমেইনিং যেগুলি আছে তার মধ্যে সবচেয়ে বড়টাকে আগে করব। এটা একরকম অ্যালগরিদম। রাউন্ড রবিন, ওই যে যেটা বলছিলাম সবাইকে টাইম ভাগ করে দিয়ে রাউন্ড আকারে করবে, সেটা হচ্ছে রাউন্ড রবিন। এইগুলি হচ্ছে প্রিএমপ্টিভ।
নন প্রিমিটিভের মধ্যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে সে আগে সার্ভিস দিবে। শর্টেস্ট জব ফার্স্ট, এখানে এক্সিস্টিং এর মধ্যে আমরা দেখছি না, টোটাল যে কাজটা কমপ্লিট হয়ে গেছে ও তো বাদ হয়ে গেছে, ও তো লিস্ট থেকে চলেই যাচ্ছে, প্রসেস ক্লোজ হয়ে যাচ্ছে। আছে লংগেস্ট জব ফার্স্ট এবং আছে হাইয়েস্ট রেসপন্সিভ রেশিও নেক্সট, মানে যেটার রেসপন্সিভ রেশিওটা বেশি সেইটা আর কি। তো এর মধ্যে থেকে যেটা বলছিলাম আমরা এই যে 4-5টা দেখবো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা শিডিউলিং অ্যালগরিদম, যে প্রথমে আসবে সে, মানে সবচেয়ে বেশি চলে আপনার হচ্ছে বেশি ইউজ হয়, ব্যবহৃত হয়, এটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রাউন্ড রবিন, এই তিনটা বেশি ইউজ হয়। এর সাথে ওই প্রায়োরিটি শিডিউলিং আছে, আর হচ্ছে আমরা নোটের মধ্যে ইনক্লুড করেছি প্রায়োরিটি শিডিউলিং, আর হচ্ছে শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট। এই 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 কয়টা মোটামুটি আপনাদের দেখলেই হবে। কিন্তু তার আগে আপনাদেরকে জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা সিপিইউ ইউটিলাইজেশন কি করে বের করি, আমরা থ্রুপুট কি করে বের করি, আমরা টার্নঅ্যারাউন্ড টাইম কি করে, ওয়েটিং টাইম কি করে, কমপ্লিশন টাইম কি করে, বার্স্ট টাইম কি করে বের করি, তার রুলটা এটাকে আপনারা একটা জায়গায় লিস্টেড করে রাখতে পারেন। এখানেও আছে, ইসের মধ্যেও আছে, বাট এখান থেকে তো ডেসক্রিপশন সহ আছে। আপনারা যদি শর্ট হ্যান্ড করে একটা জায়গায় লিস্ট করে ওটাকে মুখস্থ করে রাখেন তাহলে এই টাইপের কাজগুলি খুব সহজে হয়ে যাবে, বিকজ এখান থেকে কোশ্চেন থাকবে এবং এই টাইপের প্রবলেম সলভিং টাইপেরও কোশ্চেন সাধারণভাবে প্রত্যেকবারই থাকে আর কি আমাদের সিপিইউ শিডিউলিং থেকে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আসি আমরা। এখানে কম্পারিজন একটা টেবিল দেওয়া আছে, আপনারা চাইলে অ্যাট এ গ্ল্যান্সে একটা কম্পারিজন দেখতে পারেন। কম্পারিজনটা আমরা একটু দেখি তারপরে ওইটাই আসছি। সো কম্পারিজনটা একটু যদি দেখেন যে ফার্স্টে এফসিএফএস কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য অ্যারাইভাল টাইম অফ দ্য প্রসেসেস দ্য সিপিইউ ইজ অ্যালোকেটেড। সিপিইউ কে অ্যালোকেটেড হয় কি, ওই যে যখন আপনার অ্যারাইভাল টাইমটার উপরে বেস করে। এবং এখানে কি হচ্ছে কমপ্লেক্সিটি, কি হচ্ছে কমপ্লেক্সিটি মানে হচ্ছে ওই আমরা আপাতত অ্যালগরিদম কোর্স করে এসেছেন তাই না, কমপ্লেক্সিটি ওয়ার্ডটার সাথে আপনার পরিচিত মনে আছে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ভুলে গেছেন? টাইম কমপ্লেক্সিটি, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস মনে আছে না? আচ্ছা এটা বলেন তো, এটা কি টি অফ এন, এটা টাইম কমপ্লেক্সিটি কি? টি অফ এন, টি অফ এন ভালো না টি অফ লগ এন ভালো? টি অফ 0, টি অফ 1, টি অফ n স্কয়ার আর টি অফ 2 টু দি পাওয়ার n। ছোট থেকে বড় সাজানো, ছোট থেকে বড় একটু সাজানো দেখে মুছে দিই। বলেন তো ছোট, সবচেয়ে ছোট কোনটা? টি মানে কি? টি মানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? এইটাকে আপনার বিগ ও নোটেশন দিয়েও লেখে, থিটা দিয়েও লেখে, আর ওমেগা দিয়েও লেখে। বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস, তিনটা কেসের ক্ষেত্রে। আচ্ছা ওইটা বাদ দেন, এইটাকে ছোট করে একটু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বলেন। সবচেয়ে ছোট তারপর টি অফ log n, রাইট, টি অফ log n, তারপর হচ্ছে টি অফ 1, টি অফ 1, মানে টি অফ n, তারপর হচ্ছে 2n, তারপর x। ঠিক আছে দেখছেন একজন পারলো, আপনারা কেউ বলতে চাই না, সবাই মোবাইল টিপতেছে রে ভাই। স্যার আমি প্রথমটা বলছি। আচ্ছা হয়েছে। SJF কি shortest job first based on the lowest CPU burst time। এখানে হচ্ছে more complex than FCFS, smaller than SJFS, primitive আর non primitive এর মধ্যে এই যে এখানে yes no দিয়েছে, যে primitive এর no মানে হচ্ছে non primitive, primitive yes মানে primitive।
হচ্ছে স্টারভেশন। স্টারভেশন কি? স্টারভেশনটা কি? স্টারভেশন হচ্ছে আপনাদের যে গ্রামার ছিল, গ্রামার অ্যান্সার করছিলেন? বোনাস মার্ক অ্যান্সার করেন নাই? ট্রাই করতেন? মানে সবগুলোতে টাইপ টাইপ ওখানে তো কিছু অ্যান্সার দেওয়া ছিল, ওই অ্যান্সারগুলির মধ্যে থেকেই তো আপনার লিখতে হবে, বাট টাইম পান নাই। হ্যাঁ থিওরি অনেক সময় বেশি ছিল তখন ওটা ওইখানে হচ্ছে, আচ্ছা যাই হোক, স্টারভেশন মানে হচ্ছে অভুক্ত থাকা, এই তো বুঝেন। মানে আমি সুযোগই পাচ্ছি না, দেখা যাচ্ছে যে ও এসে আমার সাথে গল্প করে আমাকে ব্যস্ত রাখছে, আপনারা লাইনেই দাঁড়ায় আছেন বাইরে, আপনার সুযোগই পাচ্ছেন না, ঠিক আছে? তো সেরকম স্টারভেশনটা হচ্ছে সুযোগ না পাওয়া, বা সংক্ষেপ কথায় আমাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, চান্স দেওয়া হচ্ছে না, বা আমাকে খেতে দেওয়া হচ্ছে না। আমার খাবার কি? আমার খাবার হচ্ছে প্রসেসরকে খাবো, প্রসেসরের টাইমটাকে খাবো, যেহেতু প্রসেস, সো আমাকে দেওয়া হচ্ছে না। সো স্টারভেশন নো, এখানে হয় না, এখানে হয়, এখানে হয়, নিচে আরো আছে আর কি, এই তো তিনটা আছে, নিচে আরো তিন চারটা আছে আর কি লিস্টের মধ্যে। আর পারফরম্যান্স বুঝতেই পারছেন যে কোনটার পারফরম্যান্স কেমন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের স্লো পারফরম্যান্স, কম্পারেটিভলি শর্টেজ অফ ফার্স্ট, এখানে হচ্ছে মিনিমাম এভারেজ ওয়েটিং টাইম, মানে কোনটার ক্ষেত্রে কি বেটার, শর্টেস্ট রিমেইনিং টার্ম ফার্স্ট হচ্ছে, এখানে হচ্ছে আপনার দ্য প্রেফারেন্স ইজ গিভেন টু দ্য শর্টেস্ট জব, মানে শর্টেস্ট জবকে আপনি প্রেফারেন্স দিচ্ছেন দেখে এটা আসছে। নিচে আরো যে দুইটা আছে এটা একটু দেখেন, আদার রাউন্ড রবিন, প্রায়োরিটি প্রিমিটিভ এন্ড প্রায়োরিটি নন প্রিমিটিভ। মোটামুটি এই উপরে আমরা যে চার পাঁচটা আলোচনা করবো এটা দেখলেই হবে, বাকিগুলি বাদ দিলেও হবে, সমস্যা নেই। কারণ পড়লে তো সবই পড়া লাগে, কিন্তু আপনারা তো করতেই চান না, সহজ কথায়। এখানে কিছু কোশ্চেন এরকম দেওয়া আছে এমসিকিউ, আপনারা এগুলিকে একটু সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনি যতটুকু বুঝছেন সেইটুকু, কতটুকু বুঝছেন, এমসিকিউ দেওয়া আছে, লাস্টে সলিউশনও দেওয়া আছে। সলিউশনটা দিয়ে তো ভুল করছে, সলিউশনটা একটু ক্লিক করলে পাওয়া যায়, এরকম দিতে হতো না, আগে তো আমার চোখ পড়ে যাচ্ছে সলিউশনে, তাহলে তো আমি কোশ্চেনের অ্যান্সারই দেখবো না। যাই হোক, কিছু কোশ্চেন অ্যান্সার করা আছে, এগুলি দেখতে হবে। আচ্ছা, আমরা ছিলাম এফসিএফএস এ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মধ্যে দেখেন যে বলছিলাম ডেসক্রিপশন প্রসেস আর এক্সিকিউটেড ইন দ্য অর্ডার দে আর অ্যারাইভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে প্রসেস আর এক্সিকিউটেড ইন দ্য অর্ডার দে আর অ্যারাইভ, তারা যেই অর্ডারে আসছে সেই অর্ডারে এক্সিকিউট হবে। ক্যারেক্টারিস্টিক্স কি এফসিএফএস এর? এটা নন প্রিএম্পটিভ, এটা সিম্পল টু ইমপ্লিমেন্ট, মানে সবচেয়ে সহজ শিডিউলিং অ্যালগরিদম হচ্ছে আপনার এফসিএফএস। আমরা ওই চার্টের মধ্যেও বলছিলাম, কারণ এখানে কি আপনার তেমন কিছুই শিডিউল করা লাগছে না, যে আগে আসছে সে আগে আগে স্কোপ পাচ্ছে। অ্যান্ড কজেস কনভয় ইফেক্ট, লং প্রসেসেস ডিলে শর্টার ওয়ান, এবং এই এফসিএফএস এ কনভয় ইফেক্ট হতে পারে, মানে একটা বড় প্রসেসের পিছনে ছোট প্রসেসগুলি পড়ে যেতে পারে। সেরকম হলে আমার পুরোটাই লেট হয়ে যাচ্ছে। মনে করেন একটা বুঝে বললাম যে একটা বড় গাড়ির পেছনে 100টা ছোট গাড়ি আছে, বড় গাড়িটার কারণে সে সাইড পাচ্ছে না, সাইড না পাওয়ার জন্য ওই 100টা গাড়ি মানে 100টা প্রসেস ওরাও লেট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি করতে পারি আমরা? লংগেস্ট জবটাকে হোল্ড রেখে শর্টেস্ট জবটাকে বাইপাস করে দিতে পারি, অথবা রাউন্ড রবিনে সবাইকে 2 সেকেন্ড করে চলার সুযোগ দিতে পারি, ঠিক আছে? যেটা যে ক্ষেত্রে যেরকমটা অ্যাপ্লিকেবল হয় আর কি। এটার এফসিএফএস এর ইউজ কেস হচ্ছে ব্যাচ সিস্টেম, আর হচ্ছে ব্যাচ সিস্টেম তো বুঝেন যে ব্যাচ ধরে একই টাইপের কাজ সেগুলিকে ব্যাচ ধরে করা। আপনারা যে ব্যাচ অপারেটিং সিস্টেম করেছেন না, ক্যারেক্টারিস্টিক, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এরপরে এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পল আমার এখানেও আছে, একই এক্সাম্পল। স্ক্রিন থেকে দেখেন যে প্রসেস আইডি, প্রত্যেকটা প্রসেসের তো একটা আইডি হয়, তো আমরা ধরলাম প্রসেস আইডিগুলিকে P1 P2 P3 P4 করে লিখেছি। প্রত্যেকটা প্রসেসের নেম হয় একটা, যেমন chrome.exe অথবা সামথিং winward.exe, মানে যেই কাজটা যেই ফাইলটা চলছে দ্যাট ইজ এ প্রসেস,
সো সেই প্রসেসটার একটা নাম আছে, আমরা এখানে স্যাম্পল নাম দিয়েছি এবিসিডি। কলামগুলি একটু লাইন হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন যে প্রথম P1 টা হচ্ছে প্রসেস আইডি, ABC হচ্ছে প্রসেস নেম, তারপর অ্যারাইভাল টাইম হচ্ছে যে 0 2 3 4 5। এইটা সিকোয়েন্সিয়ালি থাকবে, কারণ যে আগে অ্যারাইভ করেছে সেই তো আগের প্রসেস, তাই না? তাহলে যে দেখেন অ্যারাইভাল টাইমটা সিকোয়েন্সিয়ালি থাকবে, মানে বড় ভ্যালুর পরে ছোট ভ্যালু থাকবে না, কারণ ছোট যে ভ্যালু সে আগে আসছে, সে আগে আসলে সে তো লিস্টেই প্রসেসে আগে থাকে। আর অ্যারাইভাল টাইম এটা, আর বার্স্ট টাইম হচ্ছে তার যে বলছিলাম বার্স্ট টাইম হলে তার কত সময় লাগবে। তাহলে 0তম সেকেন্ডে এসে সে বার্স্ট টাইম হচ্ছে 6 সেকেন্ড, তার মানে সে 6 সেকেন্ডে শেষ হবে। দ্বিতীয় কাজটা 2 নম্বর সেকেন্ডে আসবে এবং তার আরো 2 সেকেন্ড লাগবে, মানে সে 4th সেকেন্ডে যে শেষ হবে। এখন দেখেন, নাও ইউ আর গোইং টু অ্যাপ্লাই FCFS CPU শিডিউলিং অ্যালগরিদম ফর দ্য অ্যাবভ প্রবলেম। এই টেবিলটা আপনাকে দেওয়া আছে গিভেন ডেটা। এবার আপনাকে এখান থেকে বের করতে বলছে কি, আপনাকে এখান থেকে বলছে ইন দ্য FS there is an exception that arrival times are not removed from the completion time. Arrival টাইমটা completion time থেকে রিমুভ করা হয় নাই, and here the first come first serve basic formula do not work, only the basic formulas work হচ্ছে। দেখেন ওইটাকে আমরা আরেকটি টেবিল ফরম্যাটে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এখানে দেখাচ্ছে প্রথম প্রসেসটা দেখেন যে হচ্ছে অ্যারাইভাল টাইম ছিল 0, বার্স্ট টাইম ছিল 6। তাহলে নতুন করে আরো 3টা কলাম এখানে অ্যাড হয়েছে, পরের 3টা কলাম, প্রথম 3টা কলাম আগেই ছিল আমাদের দেওয়া ইভেন্ট ডেটা, পরে যে 3টা কলাম আপনার হচ্ছে অ্যাড হয়েছে। আপনারা এই যে এই পাশে আপনারা হয় স্ক্রিনে দেখেন, আর না হলে এই যে নিজে বের করে দেখেন, অথবা এখান থেকে স্ক্রিন থেকে দেখেন। প্রথম 3টা কলাম আমাদের কোশ্চেন থেকে গিভেন ডেটা, প্রসেস আইডি, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম দেওয়া ছিল। আপনাকে এখন কমপ্লিশন টাইম একটা কলাম বের করবেন, টার্ন অ্যারাউন্ড টাইম বের করবেন এবং ওয়েটিং টাইম বের করবেন। তাহলে কিভাবে আসছে দেখেন, প্রথম প্রসেসটা কমপ্লিট হচ্ছে, কমপ্লিশন টাইম হচ্ছে 6তম সেকেন্ডে, যে এর টার্ন অ্যারাউন্ড টাইমটাও হচ্ছে 6, ওয়েটিং টাইম প্রথমে একে কোনো ওয়েট করতে হয়নি। দ্বিতীয় প্রসেসটায় আসেন, দেখেন এর 2তম সেকেন্ডে অ্যারাইভ করেছে এবং এর রানিং টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমার আগেই কমপ্লিশন টাইম 6 সেকেন্ড, আমি যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আগের প্রসেসকে P1 কে 6 সেকেন্ড দিয়ে ফেলছি, তাহলে P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 6 + 2, তাই না? কমপ্লিশন টাইম এবং ওই ফর্মুলাগুলো যদি আপনি এক জায়গায় লিস্টেড করে রাখতেন, তাহলে এই যে 8 কেন বুঝতে পারতেন, কারণ আগের প্রসেসটা 6 সেকেন্ড নিয়েছে, তারপরের প্রসেসটা রান করতে লাগবে 2 সেকেন্ড, সো টোটালে হয়ে গেল 8 সেকেন্ড। টার্ন অ্যারাউন্ড টাইমও সেম, এবং দ্বিতীয় প্রসেসটাকে ওয়েট করতে হচ্ছে 6 সেকেন্ড প্রথম প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত। তৃতীয় প্রসেসকে বলছে তার বাস টাইম হচ্ছে 1 সেকেন্ড, তাহলে তার কমপ্লিশন হবে কত, 8তম সেকেন্ডে যে দ্বিতীয়টা কমপ্লিট হয়েছিল, তাহলে এটা আরো 1 সেকেন্ড যোগ হবে, তার মানে কমপ্লিশন টাইম হচ্ছে আগেরটার ভ্যালু সাথে আপনি বাস টাইমটাকে যোগ দিবেন। আচ্ছা, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমে আসতেছে 9 এবং এর ওয়েট করা লাগছে হচ্ছে 8 সেকেন্ড। প্রথমটা 6 সেকেন্ড, দ্বিতীয়টা 2 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ড ওয়েট করা লাগছে। প্রসেস 3 ক্ষেত্রে দেখেন এ কি করছে, থার্ড সেকেন্ডে অ্যারাইভ করেছে, করে তার 1 সেকেন্ড লাগছে, তাহলে 8 সেকেন্ড আগে গিয়েছিল, এখানে আরো 1 সেকেন্ড মিলে হলো 9 সেকেন্ড। টার্ন অ্যারাউন্ড টাইমও হচ্ছে আপনার তাই, মানে কমপ্লিশন টাইম এন্ড টার্ন অ্যারাউন্ড টাইমটাও এখানে তাই আসতেছে। ওয়েট করতে হয়েছে কয় সেকেন্ড, আগেরটা টার্ন অ্যারাউন্ড টাইম পর্যন্ত তাকে ওয়েট করতে হয়েছে। আগের ঘরে টার্ন অ্যারাউন্ড টাইমে ছিল 8 সেকেন্ড, ওই 8 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করে 9ম সেকেন্ডে যে সে কমপ্লিট করেছে। সেমভাবে প্রসেস 4 এবং প্রসেস 5টাকেও করবেন। একটা গ্যান্ট চার্টের মাধ্যমে যদি আপনি এইটাকে লিখেন, আপনার জন্য টাইম ফ্রেমটাকে আরো এই যে যোগটা করে ওই যে চার্টে বসালেন, ওইটা আরো সুবিধা হবে। দেখেন P1 0 তে শুরু হয়ে 6 পর্যন্ত এনগেজ ছিল, P2 6 থেকে শুরু হয়ে 2 সেকেন্ড তার লাগছে, সো 8 পর্যন্ত ছিল। P3 8 এ শুরু হয়ে 1 সেকেন্ড লাগছে, সো 9 পর্যন্ত ছিল। P4 এর জন্য আমার লাগছে হচ্ছে কমপ্লিশন টাইম হচ্ছে 9, ফার্স্ট টাইম হচ্ছে 9 সেকেন্ড, তাহলে 9ম সেকেন্ডে শুরু হয়ে আরো 9 সেকেন্ড তার লাগছে, তাহলে তার টাইম হচ্ছে 18 সেকেন্ড।
এবং P5 এর টাইম লাগবে 8 সেকেন্ড, সো 18 আর 8 26 সেকেন্ড। এই 26তম সেকেন্ডে যে FCFS শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে এই প্রসেসগুলিকে সলভ করতে পারছে। তাহলে এবার আপনি এভারেজ কমপ্লিশন টাইম কি হবে? এভারেজ কমপ্লিশন টাইম হচ্ছে টোটাল কমপ্লিশন টাইমগুলির যোগফল ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস, মানে সিম্পল এভারেজ বের করা। এভারেজ বের করা, তার মানে আমার টোটাল লাগছে কত? 26 সেকেন্ড। 26 সেকেন্ড না, আমার টোটাল লাগছে হচ্ছে CT1, সিটিতে হচ্ছে 6, এভারেজ সিটি হচ্ছে টোটাল 67 হচ্ছে, এগুলি যোগ করলে ডিভাইড বাই 5, পাঁচটা প্রসেস টোটাল হচ্ছে আমার যে টাইমটা তাকে আমরা ওই দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ বের হচ্ছে। এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইমটাকে কিভাবে বের করছিলাম? দ্য টোটাল সাম অফ টার্ন অ্যারাউন্ড টাইম which is divided by the total number of process is average। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে এভারেজ বের করার জন্য ওই ক্যাটাগরির টাইমটাকে আপনি যোগ করবেন, দিয়ে টোটাল নাম্বার অফ প্রসেস দিয়ে ডিভাইড করে দিবেন। তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে যাচ্ছে আমাদের ওই সেম। এভারেজ ওয়েটিং টাইম কার কতক্ষণ ওয়েট করতে হয়েছে আপনারা এই যে টেবিলে দেখতে পাচ্ছেন, একটা কলাম আমরা লাস্টে ছিল ওয়েটিং টাইমটা বের করেছিলাম, কে কতক্ষণ অপেক্ষায় ছিল, তারপরে সে ফিল্ড পেয়েছে কাজ করার জন্য। তাহলে এভারেজ ওয়েটিং টাইম যদি বের করেন, তাহলে সবগুলো ওয়েটিং টাইম যোগ দিয়ে ডিভাইড করবেন নাম্বার অফ প্রসেসকে দিয়ে। তাহলে ওয়েটিং টাইম ছিল এভারেজে, প্রথমটা কোনো ওয়েটিং টাইমই ছিল না, কিন্তু লাস্টে যত টাইম বাড়ছে তত ওয়েটিং টাইমও বাড়ছে। তার মানে শুরুর দিকে ওয়েটিং টাইম কম, শেষের দিকে প্রসেসগুলি ওয়েটিং টাইম বেশি স্বাভাবিকভাবে। তাহলে আপনার এভারেজ বের করার ক্ষেত্রে আপনার সেম ওইভাবে এভারেজ বের করবেন। কনভয় ইফেক্টের ক্ষেত্রে দেখেন প্রসেস নেম, অ্যারাইভাল টাইম এবং বার্স্ট টাইম। প্রসেস দেখেন P1, এটা হচ্ছে আগের টেবিল শেষ, এটা নতুন টেবিলে দেখেন যে P1 যার হচ্ছে প্রসেস আইডি P1, প্রসেস নেম A, সে কি করছে? অ্যারাইভ করছে 1তম সেকেন্ডে এবং সে বাস টাইম হচ্ছে 79, বড় একটা কাজ, 79 সেকেন্ড। পরে দেখেন যে কাজগুলি আছে সেই কাজগুলির আপনার বাস টাইম 2, 3, 1 এরকম করে। তাহলে আমি যদি ওই 79 সেকেন্ড ওয়েট করার পরে এই 1, 2, 3 সেকেন্ডের কাজগুলিকে করাই, তাহলে অনেকক্ষণ ওয়েট করা লাগে। সেইটাকে আমরা কনভয় ইফেক্ট বলছি। এই কনভয় ইফেক্টের টেবিলটার মধ্যে দেখেন যে সিরিয়াল নাম্বার, প্রসেস আইডি, প্রসেস নেম, অ্যারাইভাল টাইমটা যেখানে দেওয়া আছে 10102, দেখেন আমরা তাই বসাইছি 10102। তারপরে আছে বিটি, বাস টাইম এখানে 79 2 3 1 25, 79 2 3 1 25। লাস্টে এখানে প্রসেস 6 একটা এক্সট্রা অ্যাড করা হয়েছে, বাট থিংস এর মানে একই আর কি। আপনি এখানে নতুন করে কি করছেন? কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম, এই চারটা জিনিসকে বের করছেন। স্যার আমাদের কি মানে বাস টাইম পর্যন্ত দেওয়া থাকবে যদি কোশ্চেন হয়? আপনাকে বাস টাইম তো আপনি বের করতেই পারছেন, আপনাকে হ্যাঁ বাস টাইম তো বের করতে পারছেন না, বাস টাইম তো দিতে হবে। রাইট আপনাকে অ্যারাইভাল টাইম, বাস টাইম এইগুলি বের দিয়ে এই দুটো দিয়ে দিলে তো আপনি বাকিগুলি বের করতে পারছেন প্রয়োজন মতো। তো আর প্রত্যেকটা ক্ষেত্রে এভারেজ যে 6টা প্রসেস টোটাল, এইটাকে আমরা কমপ্লিশন টাইমগুলিকে যোগ দিয়ে 6 দিয়ে ভাগ করে দিছি। সেম ভাবে এভারেজ ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম এটসেট্রা। এরপরে আছে আমাদের 2 নম্বর হচ্ছে শর্টেস্ট জব নেক্সট। এখানে আছে শর্টেস্ট জব ফার্স্ট, মানে যে কাজটা সবচেয়ে ছোট সেই কাজটাকে আমরা আগে প্রায়োরিটি দিব, আগে প্রায়োরিটি দিয়ে করব। এগুলি আপনাদেরকে একটু মানে খুব বেশি ডিফিকাল্ট না, বাট একটু কেয়ারফুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে মিক্স আপ না হয়ে যায়। ঠিক আছে? তাহলে আপনাদের ফার্স্ট টাস্ক হচ্ছে আপনারা একটা লিস্টে ওই টাইমগুলি কোনটা কি মিনিং, তারপরে শর্ট ফর্মে ওইগুলির ফর্মুলা এটা লিখে ফেলবেন একটা পেজের মধ্যে, এক সাইডেই হয়ে যাবে। এবার ওইটাকে দেখে আপনি যদি এই ক্যালকুলেশনগুলি করেন, একবার দুবার করলে মুখস্থ হয়ে যাবে, মানে তাহলে মিক্স আপ হয়ে যাবে কোনটার
কোনটার সাথে কিভাবে, প্লাস আমরা যে এতগুলি সর্টিং অ্যালগরিদম থেকে হচ্ছে করব, সর্টিং বলছি শিডিউলিং অ্যালগরিদম থেকে আমরা যে 4-5টা শিখবো, ওই 4-5টাও যেন মিক্স আপ না হয়ে যায়। তো সেই জন্য একটু কেয়ারফুলি এইগুলিকে খেয়াল রাখতে হবে। এইখানে প্রত্যেকটাই দেখেন যে নিচে টেবিলের নিচে গ্যান্ট চার্টটা দেওয়া আছে। আপনাদের যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় এই গ্যান্ট চার্টটাকে খেয়াল করবেন, তাহলে এখান থেকে এই টাইমটা পেয়ে যাবেন। মানে এরকম একটা চার্ট করে নিলে নিচের গ্যান্ট চার্টের মতো আমাদের জন্য ওই টেবিলের ভিতরে ভ্যালুসগুলি বসানোটা ইজিয়ার হয়ে যাবে। অনেক কিছু এই পড়তে 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 আপনারা এক সময় শেষ হয়ে যাবে, পড়াই শেষ হয়ে যাবে, কিন্তু একটু পড়তে হবে। আর এই গিগস ফর গিগসে কিছু ওই যে এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া আছে, বাট এই কোশ্চেনগুলি একটু অ্যানালাইটিক্যাল, তো যদি নিজে পড়েন, পড়ে আপনি এখানে অ্যান্সার দেওয়া আছে, বাট আপনি আপনার লজিক অ্যান্সারটা বের করেন, করে তারপরে ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারটা ঠিক হয়েছে কিনা। সো এই একটু দেখলে, তুমি কি দেখতেছো? তাকে আছে তো এই গিগস ফর গিগস দুইটা লিঙ্কই আমাদের যে ক্লাস নোটটার মধ্যে দেওয়া আছে, ক্লাস নোটটার মধ্যে একটু শর্টে দেওয়া আছে আপনারা একটু প্র্যাকটিসের জন্য। ওই যে জাভাটি পয়েন্টে দেখবেন, আর গিগস ফর গিগস থেকে এই ছোট ছোট প্রবলেমগুলিকে সলভ করবেন। এটা এখন এমসিকিউ মনে হচ্ছে, বাট এটা আপনাকে তো একটা ক্যালকুলেশন করে রেজাল্টটাকে বের করতে হচ্ছে। লেন্থি ক্যালকুলেশন না, ছোট ক্যালকুলেশন, বাট ক্যালকুলেশনটা করতে হচ্ছে, আন্দাজে করতে আপনি একটা দিতে পারবেন না। আচ্ছা, শর্টেস্ট জব নেক্সট যেটা SJN বলছি, এটা কি করছে? এক্সিকিউট দ্য প্রসেস উইথ দ্য শর্টেস্ট বাস্ট টাইম ফার্স্ট। শর্টেস্ট বাস্ট টাইম যার আছে তাকে ফার্স্ট এক্সিকিউট করব, এটা হচ্ছে শর্টেস্ট জব নেক্সট ডেসক্রিপশন। যার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা বলছি এটা নন প্রিম্পটিভ। আচ্ছা, একটু আগে প্রিম্পটিভ নন প্রিম্পটিভের শিডিউলিং অ্যালগরিদমের যে দুইটা মেইন ক্যাটাগরি ছিল, ওইটাও এখানে আছে, আমরা পরে আলোচনা করব। SJN এর আরো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মিনিমাইজ অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ যে ওয়েটিং টাইমটা এটা মিনিমাইজ হয়ে যায়, মানে অ্যাভারেজ ওয়েটিং টাইম আপনারা একই টেবিলের নিয়ে আপনি আলাদা আলাদা অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখবেন যে কার অ্যাভারেজ ওয়েটিং টাইম বেশি, কার অ্যাভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম বেশি। তাহলে এই ক্যালকুলেশন থেকে আপনার কাছে বের হয়ে আসবে, আপনারা একটা প্রোগ্রামিং কোডও লিখে ফেলতে পারেন, যেখানে P1 P2 এগুলি সব কোডিং এ আছে, নিচের দিকে মনে হয় কোডিং করা আছে সব। হ্যাঁ, যে আপনি ওই কোডের মধ্যে প্রসেসগুলি টাইম দিয়ে দিলে এবং অ্যালগরিদমগুলি আপনাকে ওই যে ল্যাব সেশনে এটাও থাকতে পারে যে শর্টেস্ট জব ফার্স্ট অথবা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অ্যালগরিদমটা সুডো কোড লিখেন, অ্যালগরিদমটা সুডো কোডটা লিখেন, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের যে লজিকটা তো আপনি বুঝলেন যে এইভাবে কাজ করে, তাহলে ওইটার প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখবেন। সুডো কোড কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, জাস্ট লজিকটাকে লজিক্যাল স্টেপসগুলিকে লেখা। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের মিনিমাইজ হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম, তারপরে রিকোয়ার প্রিয়র নলেজ অফ বাস টাইম, বাস টাইমের আগে থেকে কিছু নলেজ থাকা লাগবে, এবং মে কজ স্টারভেশন ফর লঙ্গার প্রসেস, লঙ্গার প্রসেসের জন্য স্টারভেশন হতে পারে। ইউজ কেস কি? সিস্টেমস হোয়ার বাস টাইম আর প্রেডিক্টেবল, যেখানে বাস টাইম প্রেডিক্টেবল সেখানে এটা অ্যাপ্লিকেবল হতে পারে। এখন বাস টাইম কিন্তু সব ক্ষেত্রে প্রেডিক্টেবল না, যে আপনি একটা প্রসেস দিয়েছেন ওইটা আমরা এখানে বলে দিচ্ছি যে বাস টাইম এত মানে এত, এখানে যে শেষ হবে, সব প্রসেস কি আমরা বলতে পারি? সব প্রসেসে বলা যায় না, প্রসেসটা আস্তে আস্তে তো আগাবে। লজিকগুলি প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে একটা প্রোগ্রাম রান হয়, সেই প্রোগ্রামের মধ্যে কতগুলি লুপ আছে, প্রোগ্রামের মধ্যে কত জায়গায় হোল আছে, সেইগুলি তো প্রোগ্রামটা রান হলে বোঝা যাবে। তো আপনি একটা এস্টিমেটেড টাইম আমরা বলতে পারি, কিন্তু সব প্রোগ্রামের ক্ষেত্রে এক্সাক্ট বাস টাইম বলা যায় না, সবসময় শুরুতেই বলা যায় না। এটা প্রসেসটা কিছু দূর রানিং হওয়ার পরে দেন বলা যায় যে আচ্ছা আমার টাস্কটা, মনে করেন যে আপনি একটা 5 GB পরিমাণ ডেটাকে কপি নিচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে আপনি বিভিন্ন রকম ফাইল আছে, মনে করেন বড় একটা ফোল্ডার যার মধ্যে বিভিন্ন ফাইল টাইল আছে, যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কপি দিবেন। তো এই 5 GB ডেটার মধ্যে শুরুর দিকে দেখলেন যে বড় ফাইল পাইছে,
সে আপনার 10 সেকেন্ডে 1 জিবি ট্রান্সফার করে ফেলছে, 10 সেকেন্ডে 1 জিবি ট্রান্সফার করে গেছে। তাহলে এই অনুপাতে আপনি ধরতে পারেন যে 5 জিবি ডেটা আমার 50 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু আপনি কি করলেন যে একটু পরে এসে দেখলেন যে রেট কমে আসছে, মানে এখন ওই যে দেখেন না কেবি পার সেকেন্ড কত কপি হচ্ছে কেবি পার সেকেন্ডে, ওইটা শুরুতে ছিল 500 কেবি পার সেকেন্ড, পরবর্তীতে এটা নামতে নামতে 50 কেবিতে চলে আসছে, আবার ওটা বাড়ে কমে বাড়ে কমে, দেখছেন না আপনার কপি করার সময়। তাহলে আপনি তো 5 জিবি ফাইলটাকে 50 সেকেন্ডে কমপ্লিট হবে এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না। সেরকম ক্ষেত্রে আপনার হচ্ছে এইটা আপনার ইউজ করাটা হচ্ছে ওয়াইজ হবে। 3 নম্বর হচ্ছে রাউন্ড রবিন, যেখানে প্রসেস আর এক্সিকিউটেড সাইক্লিক্যালি, মানে ওই যে রাউন্ড হয়ে, ইচ গিভেন এ ফিক্সড টাইম স্লাইস, প্রত্যেককে একটা ফিক্সড টাইম দেওয়া হবে। যেমনটা বলছিলাম যে সবাইকে 2 সেকেন্ড করে দিলাম বা সবাইকে 1 সেকেন্ড করে দিলাম, যেটাই দিব সেটা সবাইকে সমান দিব। দেওয়ার পরে আমার যতগুলি প্রসেস আছে এবং এই প্রসেসগুলি রানিং অবস্থায় থাকতে নতুন প্রসেস যদি আসে আরো কিছু, সেই প্রসেসগুলিকে ইনক্লুড করে আমি একদম প্রসেসের এন্ড পর্যন্ত চলে যাব। এন্ডে যাওয়ার পর আবার ফার্স্ট প্রসেসে ফেরত আসবো এবং সবাইকে সমপরিমাণ টাইম স্লট দিয়ে আসবো। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা হচ্ছে প্রিমিটিভ টাইপের, আপনারা যে শুরুতে নন প্রিমিটিভ প্রিমিটিভ দেখেছেন, তো এটা রাউন্ড রবিন হচ্ছে প্রিমিটিভ টাইপের, সুইটেবল ফর টাইম শেয়ারিং সিস্টেম, যেসব সিস্টেমে টাইম শেয়ারিং করা হয় সেই সব ক্ষেত্রে সুইটেবল হবে, এবং স্মলার কোয়ান্টাম মোর কনটেক্সট সুইচিং, এবং ইউজ কেস হচ্ছে ইন্টারেক্টিভ সিস্টেম। নিচে একটা ছোট এক্সাম্পলও দেওয়া আছে, আমরা এক্সাম্পলটা এখান থেকে দেখি। প্রিমিটিভ আর নন প্রিমিটিভের মধ্যে মানে মূল ডিফারেন্স প্রিমিটিভ হচ্ছে বলছি না, মনেও থাকে না এক্স্যাক্টলি যে কোয়ালিটি তারা ডিফার করছে সেটাই বলতেছি। এই যে প্রিমিটিভ হচ্ছে, প্রিমিটিভ শিডিউলিং ইজ ইউজড when a process switches from running state to ready state। প্রোগ্রামের স্টেটগুলি দেখবেন একটু পরে পরে। প্রিমিটিভ হচ্ছে কি, is used when a process switches from running state to ready state or from waiting state to ready state, মানে রানিং করার যে স্টেটটা সেটা আর হচ্ছে ওয়েটিং স্টেটটা, এটা হচ্ছে প্রিমিটিভের কাজটা। হ্যাঁ, আর নন প্রিমিটিভ হচ্ছে is used when a process terminates, একটা প্রসেস যখন শেষ হয়ে যাচ্ছে তারপর একটা প্রসেস আসছে, সেটা হচ্ছে নন প্রিমিটিভ। or when a process switches from running state to waiting state, আবার একটা প্রসেস রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে গেলেও এটা নন প্রিমিটিভ এর মধ্যে আসে। আচ্ছা, স্টেটগুলির একটা চার্ট আছে দেখাচ্ছি। কাশি হলো কেন, গরম লেগে যাচ্ছে, এসি কিছু চলে না না টাইমগুলির আমার প্রসেসের স্টেটটা দেখেন এখানে, প্রসেসের স্টেট ডায়াগ্রাম স্ক্রিনে দেখেন। একটা নিউ প্রসেস আসে আমাদের, নিউ প্রসেসটা রেডি স্টেটে যায়, রেডি স্টেট থেকে এটা শিডিউল বা ডিসপ্যাচ হয়ে রানিং স্টেটে আসে, মানে শিডিউল ফলো করে সে ডিসপ্যাচ হচ্ছে, ডিসপ্যাচ হয়ে রেডি মানে আমি প্রস্তুত,
ঠিক আছে, আমি কাজ করার জন্য প্রস্তুত। আমি ফার্স্টটা হলো আমি আসছি ইউনিভার্সিটিতে, দ্বিতীয়ত হচ্ছে আমি ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করছি, আমি ক্লাসে এখনো যাইনি। এবার আমি ক্লাসের দরজায় এসে দাঁড়াইছি, তাহলে আমি ক্লাস করার জন্য প্রস্তুত। তারপরে আমি রান মানে হচ্ছে আমি ক্লাসে ঢুকে পড়েছি, ঠিক আছে, এবং তারপরে কমপ্লিশন হচ্ছে টার্মিনেট। কিন্তু এটা কি টার্মিনেশন? না, ক্লাস শেষ করে বের হয়ে গেছি, ক্লাস শেষ করে বের হয়ে গেছি, এটা টার্মিনেশন। এর মধ্যে দেখেন আরো কিছু লুপ আছে, যেই লুপগুলি এবার বোঝার চেষ্টা করেন। যে রানিং স্টেটে আছেন, এই রান মানে যে একটু আগে যে বলছিলাম রানিং স্টেট, ওয়েটিং স্টেট, দিস আর দ্য থিং। রানিং স্টেট থেকে আপনি প্রায়োরিটি বা টাইম কোয়ান্টাম মানে হচ্ছে টাইমের ক্ষুদ্র একটা অংশ, সময়ের ক্ষুদ্র অংশ, এই কোয়ান্টামের উপর বেস করে আপনি রানিং থেকে আপনাকে আবার রেডিতে পাঠানো হতে পারে, ঠিক আছে। রেডি থেকে আপনি আবার শিডিউল ডিসপ্যাচ হয়ে রানিং এ আসবেন। রানিং থেকে আপনি কি আইও রিকোয়েস্টের উপরে বেস করে আপনি ওয়েট বা ব্লক, মনে করেন আপনি একটা ইনপুট আউটপুট ডিভাইসের আপনার রিকোয়েস্ট আছে যে আমার এই কাজটাকে শেষ হতে গেলে প্রিন্টারের থেকে আউটপুট নিতে হবে, তাহলে প্রিন্টার বিজি, তাহলে আমি কি করলাম, এই রানিং থেকে ওয়েটিং এ বা ব্লকে চলে গেলাম। রানিং থেকে ওয়েটিং বা ব্লকে যায়, ওয়েটিং বা ব্লক থেকে আবার আইও কমপ্লিশন হলে, ইনপুট আউটপুট রিকোয়েস্টটা কমপ্লিট হলে আপনি আবার রেডিতে আসছেন, রেডি থেকে আবার রানিং এ যাচ্ছেন। এই যে প্রথম লাইনটা দেখছেন নিউ রেডি রান টার্মিনেট, এটা হচ্ছে একদম বাধাহীনভাবে পথ চলা, আমি একাই আর কেউ নাই, সেটা হচ্ছে এটা। কিন্তু না, পথে তো আরো অনেকে আছে, ওইটার জন্য এই লুপগুলি তৈরি হয়েছে। লুপগুলি একটু ডাইরেকশনটা খেয়াল করবেন, কোন দিক থেকে কোন দিকে গেছে। তাহলে দেখেন যে আমরা রান থেকে টার্মিনেশনে চলে গেলাম, মানে লেখা আছে কমপ্লিশন, কমপ্লিট হলে টার্মিনেট, আর টার্মিনেট হওয়া মানে প্রসেস ক্লোজ, ওই প্রসেসে আর কোনো অস্তিত্ব থাকবে না তখন। টার্মিনেট হওয়ার পরে ওকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, মানে ও আমার টেবিলেও নাই, ও আমার মাথায়ও নাই, টার্মিনেট মানে শেষ হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখেন যে ওয়েটিং থেকে কমপ্লিশনে গেল। এছাড়া কি করতে পারে, ওয়েটিং এ যখন ছিল আইও কমপ্লিট, আইও রিকোয়েস্টের জন্য যে যখন সে ওয়েটিং এ ছিল বা ব্লক অবস্থায় ছিল, এইখান থেকে তাকে ওয়েটিং কিউ ফিল আপ হয়ে গেছে। মনে করেন আমি ওয়েটিং এ আমার মেমোরিতে আছে যে ওয়েটিং এ 5টা প্রসেসকে ওয়েটিং এ রাখার মতো জায়গা আছে আমার। মনে করেন যে ওয়েটিং রুমে বসার ক্যাপাসিটি 5 জন লোকের। এখন ওয়েটিং রুমে যদি 10 জন লোক চলে আসে, তাহলে আমি কি করব, ওইখান থেকে কিছুকে সাসপেন্ড করে সাসপেন্ড ওয়েট আরেকটা রুম, যে তোমরা অনেকক্ষণের জন্য অপেক্ষায় থাকো, ঠিক আছে। মানে ওয়েটিং রুমের ভিতরেও আরেকটা ওয়েটিং রুম, দ্যাট ইজ সাসপেন্ড ওয়েট। সাসপেন্ড ওয়েট থেকে আবার ওকে রিজিউম করে আবার ওয়েটিং রুমে আনা হচ্ছে, ওয়েটিং রুম থেকে দেন রেডিতে পাঠানো হচ্ছে। তার মানে আপনারা বোঝেন যে ওয়েটিং রুম যখন ফিল আপ হয়ে যাচ্ছে তখন এটা সাসপেন্ড ওয়েটে চলে যাচ্ছে, সাসপেন্ড ওয়েট থেকে আবার রিজিউম হয়ে সে ওয়েটিং রুমে আসতে পারে, অথবা সাসপেন্ড থেকে সে সাসপেন্ড রেডি অবস্থায় যেতে হবে, প্রসেস কমপ্লিটেড বাই আইও বাট স্টিল সাসপেন্ড, মানে আইও রিকোয়েস্ট কমপ্লিট হয়েছে বাট এখনো সে সাসপেন্ডে আছে, সেটা চলে যাচ্ছে সাসপেন্ডে রেডিতে। সাসপেন্ড রেডি থেকে আবার দেখেন যাচ্ছে রেডি স্টেটে। দেখেন এখানে ওয়েটিং থেকে যাচ্ছিল রেডিতে, এখান থেকে সাসপেন্ড থেকেও যাচ্ছে রেডিতে। রেডি থেকে সে আবার শিডিউল বা ডিসপ্যাচ হয়ে আসছে রানে, রান থেকে সে যদি কোনো বাধা না থাকে তাহলে চলে যাচ্ছে কমপ্লিশনে। এটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম অফ এ প্রসেস। এখানে নিউ কাকে বলছে দেখেন, প্রত্যেকটার বর্ণনা দেওয়া আছে, নিউ কাকে বলছে, রেডি কাকে বলছে, আপনি বুঝতে পারছেন রেডি কাকে বলে। আমরা শুধু নিচের গুলি দেখবো। রানিং মানে হচ্ছে যেটা রানিং অবস্থায় আছে। ব্লক আর ওয়েট কাকুন বলছি আমরা, from the running state a process can make a transition to the block or wait state depending upon the scheduling algorithm or the intrinsic behavior of the process. When the process waits for a certain resource to be assigned or the input from the user, then the OS move to the process block wait state and assign the CPU to the other process. ঠিক আছে? আরে ভাই খাতা